ওয়েলকাম টু মাইস কোচিং। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমরা বিগত ক্লাসে পড়ানো মেনলি যে হিস্ট্রি যতটা পড়িয়েছি আর কি, তো ততটা আলোচনা করব। সব টপিকগুলো কভার করা হয়নি, চেষ্টা করেছি এক দুটো করে কোশ্চেন সব টপিক থেকে দেওয়ার। তো পরবর্তীকালে যখন এমসিকিউ করাবো তখন বাকি যেগুলো থাকবে আর কি, তো সেইগুলো আর কি কভার করার চেষ্টা করব। আজকে মেনলি তোমার কিভাবে পড়লে এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পড়বো স্যার, কিভাবে পড়লে এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পারবে। দেখো আমার ক্লাস যতটা হয়, তো সেখান থেকে তুমি এই কোশ্চেনগুলোর আর কি 70 to 80% পারবে। হুম। আর বাকি যতটা থাকবে, আমি বারবার বলেছি যে একটা বই, তোমাদের যে কোনো বই, জেনারেল স্টাডিজের একটা বই, সেই বইটা কিন্তু তোমাকে পড়তে হবে। প্লাস মক টেস্টগুলো যদি দাও এবং ইন্টারনেট থেকে কিছু কোশ্চেন যদি প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি তুমি 90% কোশ্চেন পেরে যাবে। ঠিক আছে, ওকে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো, নিম্নের কোন স্থানটি হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত নয়? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, 30 জন আছো। হুম, গেস করো, অ্যান্সার ভুল হোক ক্ষতি নেই। দেখো, চাঁদ হুদারো, কোট দিজি, এই জায়গাগুলো আমরা পড়েছি, এগুলো হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত। কনফিউশন আছে সি আর ডি নিয়ে, এই দুটো নিয়ে। ঠিক আছে, এবারে এই দুটো নামই কিন্তু সচরাচর সবাই হয়তো শোনেনি নামগুলো। তো এখানে দেখো, সোহাগড়া যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু কি না, অশোকের একটা ইনস্ক্রিপশন মানে শিলালিপি কিন্তু এই সোহাগড়াতে পাওয়া গেছে, সোহাগড়ার সঙ্গে অশোকের শিলালিপিটা যুক্ত। ঠিক আছে, কিন্তু তুমি দেশালপুর যে জায়গাটা, দেশালপুর জায়গাটা কিন্তু তোমার হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত। দেশালপুর জায়গাটা হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত, এবং সোহাগড়া জায়গাটি কিন্তু হরপ্পা সভ্যতার সঙ্গে নয়, কিন্তু অশোকের যে শিলালিপি তার সঙ্গে জড়িত। তাহলে একের যে অ্যান্সার সেটা কি, সেটা হচ্ছে সি। ওকে, অনেকে ডি বলছো, বাট একের অ্যান্সারটা হবে সোয়াগড়া। 2 নাম্বার দেখো, কোন সভ্যতার লোকেরা, এটা ইজি কোশ্চেন, কোন সভ্যতার লোকেরা প্রথম কার্পাস উৎপন্ন করে, মানে কার্পাস বা তুলো কটন যাই বলবে, সেটা প্রথম উৎপন্ন করে কোন সভ্যতার লোকেরা? খুব ইজি কোশ্চেন। হ্যাঁ, সবাই ঠিকঠাকই অ্যান্সার দিচ্ছ। মেহেরগড় সভ্যতা যেটা, সেটাতে প্রথম আমরা কি না চাষবাসের কথা পাই। ঠিক আছে, এরপর সিন্ধু সভ্যতায় কি না আমরা প্রথম কটনের উল্লেখ পাই। তাহলে এটার অ্যান্সার হবে কি সিন্ধু সভ্যতা। আর মেহেরগড় কি প্রথম চাষবাস। হুম, এটাও ইজি কোশ্চেন। দেখো, নৃত্যরত মহিলা বা ডান্সিং গার্লের মূর্তি কোথায় পাওয়া গেছে? দেখো, তিনেরটা ইজি কোশ্চেন, সবাই করার চেষ্টা করো। অনেকে অ্যান্সার দিয়েছে, ঠিকঠাকই অ্যান্সার দিয়েছে অনেকে। অনেকে ডি বলছে, বাট ডি হবে না, অ্যান্সারটা হবে এ, নৃত্যরত মহিলা বা ডান্সিং গার্ল, যাকে অনেক জায়গায় দেবদাসী বলে উল্লেখ করা হয়েছে, সেটা আমরা কি না মহেঞ্জোদারোতে পেয়েছি। মহেঞ্জোদারোতে আরেকটা জিনিস পাওয়া গেছে কি না, বৃহৎ
এটা পরের কোশ্চেন আছে, বলা যাবে না। হুম। তো এই মহেঞ্জোদারোর কি বৈশিষ্ট্য কি? না, মহেঞ্জোদারো হচ্ছে সব থেকে বড় আর কি সিন্ধু সভ্যতায় যতগুলো জায়গা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই মহেঞ্জোদারো। হ্যাঁ, সর্ববৃহৎ স্থান, সর্ববৃহৎ হচ্ছে মহেঞ্জোদারো। আর ভারতের সর্ববৃহৎ হচ্ছে, সেটা হচ্ছে কি, রাখিগাড়ি। ওকে। এবং মহেঞ্জোদারো কোথায়? সিন্ধু সভ্যতার তীরে অবস্থিত। আচ্ছা, হরপ্পা কি? না, হরপ্পা হচ্ছে ইরাবতী নদীর তীরে অবস্থিত। এবং যতগুলো জায়গা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে জায়গাটা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে হরপ্পা। তার জন্য এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। সর্বপ্রথম আবিষ্কৃত স্থান। ওকে। লোথালে তো সবাই জানি কি পাওয়া গেছে, বন্দর আছে, পোতাশ্রয় বা বন্দর। এবং ধোলাবেড়াতে কি, জলসেচ বা ওয়াটার হারনেসিং সিস্টেম পাওয়া গেছে। চারেরটা দেখো, সবাই না বলতে বলতে উত্তর করে দিয়েছে, খুব ভালো। তো চারের যে অ্যান্সারটা সেটাও খুব ইজি ছিল। এটা হচ্ছে কি, এটাও মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগারটি পাওয়া গেছে। হুম। তো তখনকার যে, আমি যখন হরপ্পা সভ্যতা পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে জল নিকাশি ব্যবস্থা কিন্তু খুব উন্নত ছিল। তো এই যে স্নানাগারটি ছিল, এখানেও তেমনি, যে এই স্নানাগারের জলটা প্রথমে কি হতো, দীর্ঘদিন ব্যবহারের পর সেটাকে বাইরে বার করে দেওয়ার ব্যবস্থা ছিল। এবং পাশে একটা বড় কুয়ো ছিল, সেখান থেকে আবার তোমার ওই স্নানাগারটিতে জল ভরা হতো। নেক্সট দেখো, নিম্নের কোন হরপ্পা সভ্যতার স্থানটি আফগানিস্তানে অবস্থিত? কোনটা, মানে কোন জায়গাটা আফগানিস্তানে আছে? দেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, দু একটা পরীক্ষায় দিয়ে দেয়। গেস করো সবাই, যারা যারা অ্যান্সার দিচ্ছ গেস করে চেষ্টা করো অ্যান্সার দেওয়ার। আশা করি কোয়েটা নামটা সবাই শুনে থাকবে। কোয়েটাটা কোথায় তারা সবাই জানো। আমরিটাও মোটামুটি সবাই জানো কোথায় অবস্থিত। তাইলে তোমার যে কনফিউশন আছে দুটো জায়গা নিয়ে, একটা হচ্ছে সারাইখোলা আর একটা হচ্ছে সাতুঘাই, এই দুটো জায়গার মধ্যে কনফিউশন, এবং এই দুটো জায়গার মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে। দেখো, কোয়েটা কেন বললাম, কোয়েটা নামটার সঙ্গে পরিচিত এই কারণে, কোয়েটাটা পাকিস্তানে অবস্থিত, আমরিটাও তাই, পাকিস্তানের কাছাকাছি অবস্থিত। আর দুটো জায়গা সারাইখোলা এবং সাতুঘাই, এই দুটো জায়গা আমরা সচরাচর জানি না। অনেকে বলছে সারাইখোলা, বাট সারাইখোলা নয়, এটার অ্যান্সার হবে সাতুঘাই। সাতুঘাই জায়গাটা কি, না এমন একটা সাইট যেটা কি আফগানিস্তানে অবস্থিত। ওকে। 6 নাম্বার দেখো, 6-এরটা দেখো, এই কোয়েটা, সারাইখোলা, আমরি এই তিনটেই কিন্তু পাকিস্তানে অবস্থিত। সাতুঘাইটা এমন একটা জায়গা যেটা আফগানিস্তানে অবস্থিত। এরপর দেখো, রোপার কোন নদীর তীরে অবস্থিত? রোপার বলে যে সিন্ধু সভ্যতার জায়গাটা আছে সেটি কোন নদীর তীরে অবস্থিত? চেষ্টা করো সবাই দেওয়ার। সিন্ধু আর চন্দ্রভাগা তো হবে না, কারণ চন্দ্রভাগা তোমার মোটামুটি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ওই কাছাকাছি অবস্থিত। সিন্ধু তো তোমার জম্মু কাশ্মীরের ওই দিকে। তাহলে রোপারটা কোথায় হবে? এবার দেখো, অপশন এলিমিনেট করতে শিখো। অপশন একমাত্র এলিমিনেট করতে পারবে কিভাবে? শুধুমাত্র তোমার বইটা পড়লেই হবে না, তার সঙ্গে সঙ্গে কি, না এই ক্ষেত্রে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে তোমাকে পড়ার সময় ম্যাপটাও কিন্তু কাছে রাখতে হবে। যে প্রাচীন ভারতের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা কিন্তু তোমাকে কাছে রাখতে হবে। ঠিক, ঠিকঠাকই অ্যান্সার করেছে সবাই এটা। হুম। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 6-টা সি, শতদ্রু। শতদ্রু নদীর তীরে
এই তোমার রোপার অবস্থিত, এবং রোপার ছিল কি পাঞ্জাবে। তাহলে শতদ্রু নদী বয়ে গেছে কোথায়? তোমার ওই পাঞ্জাবের উপর দিয়ে বয়ে গেছে, তাই কিন্তু তোমার রোপারটাও কিন্তু ওই ইয়েতেই অবস্থিত। হুম। এরপর দেখো 7 নাম্বার, ঋগ বৈদিক যুগে সভা ছিল কি? সাধারণ মানুষের সংঘ, শুধুমাত্র পুরুষদের সংঘ, একটি মন্ত্রী পরিষদ, জ্ঞানী গুণী ব্যক্তিদের সংঘ। দেখো আমরা সভা, সমিতি, গণ, বিধাত অনেকগুলো আর কি সংঘের কথা পাই বা কাউন্সিলের কথা পাই, যেখানে মানুষ একসঙ্গে এসে তাদের ইম্পর্টেন্ট যেগুলো ইস্যু থাকতো সেগুলো সলভ করতো। তো সভাও কিন্তু একটা তোমার সেরকম কাউন্সিল ছিল। হ্যাঁ, তো এই কাউন্সিলে কারা আসতো? সাধারণ মানুষ, শুধুমাত্র পুরুষ, না মন্ত্রী পরিষদ, নাকি জ্ঞানীগুণী ব্যক্তিরা? সবাই অ্যান্সার করার চেষ্টা করো। যদি তোমার অ্যান্সার না জানো, তো সেক্ষেত্রে সব থেকে একটা কি, না তোমরা এলিমিনেট করার চেষ্টা করো। হ্যাঁ, সঠিক অ্যান্সারে পৌঁছানোর জন্য তোমরা এলিমিনেশন টেকনিক ইউজ করো। এলিমিনেশনের ফলে কি হয়, যখন তুমি এলিমিনেশন টেকনিক ইউজ করবে তখন কি হবে না, তোমার মস্তিষ্ক আরো ভালো বেটার ওয়েতে কাজ করতে শুরু করবে। যখন একটা কোশ্চেনকে এলিমিনেট করবে তখন তুমি নিশ্চয়ই কিছু লজিক লাগাবে। তো এই লজিক যখনই লাগাতে শুরু করবে তোমার কিন্তু ব্রেন খুব ভালো ভাবে কাজ করতে শুরু করবে, তখন কিন্তু সঠিক অ্যান্সারে তুমি পৌঁছে যাবে। অ্যাটলিস্ট তুমি 50-50 চান্সে পৌঁছে যাবে। তো এক্ষেত্রে দেখো ঋগ বৈদিক যুগে সভা ছিল, তো দেখো প্রথম অ্যাবসার্ড যে অপশন আছে, মানে যে অপশনটা হবেই না, সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের সংঘ। ঠিক আছে, পুরুষদের সংঘ, এটা হবে না, এটা কাটা গেল। ওকে। তারপর কি, একটি মন্ত্রী পরিষদ। দেখো তখন কিন্তু মন্ত্রী কথাটা আমরা কিন্তু পাই না, তখন রাজা, হ্যাঁ, রাজাদের কথাই আমরা সাধারণত পাই, মন্ত্রী অনেকটাই পরে আসে। মানে তোমার ওই মৌর্য যুগ, গুপ্ত যুগ মন্ত্রীর কথা পাই। তাহলে এই দুটো হবে না, তাহলে হয় সাধারণ মানুষের সঙ্গ, নয় জ্ঞানীগুণী মানুষের ব্যক্তিদের সঙ্গ। দেখো যখন সভা বলছে, সভার সঙ্গে আরেকটা কি কথা যুক্ত আছে, সেটা হচ্ছে সমিতি। ওকে, সবার সঙ্গে আরেকটা যুক্ত আছে, সেটা হচ্ছে সমিতি। তো এই সমিতিটা হচ্ছে সাধারণ মানুষের সংঘ, এবং সভাটা হচ্ছে জ্ঞানী গুণীদের সংঘ। তাহলে এটা অ্যান্সার হবে কি, জ্ঞানী গুণী ব্যক্তিদের সংঘ, ডি অ্যান্সার হবে। আর সমিতি কি হচ্ছে, সাধারণ মানুষের সংঘ, যেখানে সাধারণ মানুষরা আসতো এবং তাদের প্রবলেম গুলো সলিউশন খোঁজার চেষ্টা করতো। এরপর 8 এর দাগে দেখো, 8টা দেখো, লোহার ব্যবহার প্রথম শুরু হয় কখন? কোন যুগে লোহার ব্যবহার প্রথম শুরু হয়? আরেকটা করার চেষ্টা করো সবাই। নয়, না মোটামুটি 1000 বিসি থেকে 800 বিসি। তাহলে এখান থেকে এই সময়কালটা দেখে তোমরা কিন্তু যুগটার কথা বলতে পারবে। দেখো আমরা আগেই দেখেছি যে মোটামুটি 1500 থেকে 1000 পর্যন্ত এটা হচ্ছে কি আর্লি বৈদিক যুগ। ঠিক আছে, আর যখন বললাম লোহার আবিষ্কার 1000 থেকে 800-তে হয়েছে, তাহলে এটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড। তাহলে অ্যান্সারটা কি হবে, পরবর্তী ঋগ বৈদিক যুগে লোহার আবিষ্কার হয়েছিল। ওকে, তাহলে দেখো সিন্ধু সভ্যতায় আমরা কি পেলাম, সেখানে পেলাম কটন বা তুলোর আবিষ্কার বা উৎপাদন, আর মেহেরগড়ে চাষবাসের প্রথম শুরু হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখবে, যে প্রথম কোন জিনিসটা কখন কোথায় শুরু হয়
সেটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অনেকটাই ইম্পর্টেন্ট। এরপর দেখো, ঋক বৈদিক যুগে হিসাব রক্ষকদের কি বলা হতো? দেখো, এটা একটু কঠিন আছে। দেখো না, একটা অনেকে অ্যান্সার দিয়েছে, ঠিক অ্যান্সার একজন দিয়েছে ঠিক অ্যান্সার। তো এখানে দেখো, সুদটা হচ্ছে কে, যারা আর কি অশ্বারোহী ছিল, মানে রাজাদের রথ চালাতো, ঠিক আছে। আর ভাগ দুগা হচ্ছে যারা কি ট্যাক্স কালেক্ট করতো, তাহলে এটা হচ্ছে অশ্বারোহী, এটা হচ্ছে ট্যাক্স কালেক্টর। আর সংগ্রহিতা হচ্ছে ট্রেজারি, মানে রাজার যে তোমার কি বলবো, ট্রেজারি মানে রাজার যে তোমার খাজনা ছিল, মানে যে পরিমাণ তোমার রেভিনিউ বলো বা ধন সম্পত্তি বলো, সেটার দেখভাল কে করতো, সেটা করতো তোমার সংগ্রহিতা, তাহলে এটা ছিল ট্রেজারি। ট্রেজারি। আর অক্ষভাবা কারা ছিল? অক্ষভাবারে ছিল হিসাব রক্ষক, মানে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট ছিল অক্ষভাপা, তাহলে এটা হবে ডি অ্যান্সার। ওকে, এরপর দেখো, কোন মণ্ডল পুরুষাক্তের কথা উল্লেখ করে? কোশ্চেন গুলো হয়তো তোমাদের মনে হচ্ছে কঠিন, বাট আমি সেরকম কোশ্চেনে নিয়েছি যেগুলো মোটামুটি মডারেট থেকে টাফ, ইজি টু মডারেট কম আছে, আমার বেশিরভাগ কোশ্চেন মডারেট টু টাফই আছে। তাহলে কোশ্চেন গুলো করতে একটু কষ্ট হবে, কারণ এই কোশ্চেন গুলো যদি তোমরা করতে পারো খুব ভালো হবে, তাহলে তোমাদের ইজি কোশ্চেন গুলো এমনিতেই সলভ হয়ে যাবে। কোন মণ্ডল পুরুষাক্তের কথা বলা হয়? দেখো, মণ্ডল কি না, ঋগ বৈদিক যুগে প্রতিটা যে তোমার বেদ, সেগুলো কয়েকটা মণ্ডলে ভাগ ছিল, তেমনি আমাদের যে ঋগ্বেদ ছিল সেটাও 10টি মণ্ডলে ভাগ ছিল। হ্যাঁ, তো এই 10টি মণ্ডলের মধ্যে যে পুরুষাক্ত আছে, এই পুরুষাক্তে আমরা কি না 4টি বর্ণের কথা আমরা পাই। তাহলে পুরুষাক্তে কি পাই? 4টি বর্ণের বিবরণ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণের বিবরণ কিন্তু আমরা এই পুরুষাক্তে পাই। তো পুরুষাক্ত আমরা কোথায়, এর উল্লেখ কোথায় পাই? এটা পাই আমরা ঋগ্বেদের 10ম মণ্ডলে, ঠিক আছে। 10ম মণ্ডলে এর কথা আমরা পাই। 10এরটা অ্যান্সার হবে কি? ডি অ্যান্সার হবে। এবং আরেকটা কথা মনে রাখবে, এই পুরুষাক্ত মণ্ডল থেকে কিন্তু একটা যে তোমার শ্লোক আছে, অশ্বতমা সদগময়, ঠিক আছে। তো এই যে অশ্বতমা সদগময়, এই শ্লোকটাও কিন্তু আমরা এই পুরুষাক্ত থেকেই পাই। অশ্বতমা সদগময় তমসোমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও, ঠিক আছে। অজ্ঞান থেকে জ্ঞানের দিকে এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। তো এই এই যে শ্লোকটা, এটাও কিন্তু এই পুরুষাক্ত মণ্ডল থেকে আমরা পাই। 11 নম্বর দেখো, ঋষি যাজ্ঞবল্ক্য এবং বিদুষী নারী গার্গীর মধ্যে তর্ক কোন উপনিষদে আমরা পাই? ঋষি যাজ্ঞবল্ক্য এবং বলো, এই কট, মান্ডুক্য, বৃহদারণ্যক, ঈশ, এটা প্রতিটাই উপনিষদ। এরকম করে 108টা উপনিষদ আছে, 108টি উপনিষদ আছে। ওকে, 108টি উপনিষদ উপনিষদ আছে।
এই উপনিষদের আরেকটি নাম যাকে বেদান্ত বলা হয়। উপনিষদের অপর নাম কি? বেদান্ত, মানে বেদের শেষ অংশ। ঠিক আছে? এবং উপনিষদে কি আছে? দার্শনিক তত্ত্ব। বেদের যে দার্শনিক তত্ত্ব, দেখো বেদ যেটা আছে, বেদে বেশিরভাগই কি না ক্রিয়া কর্ম কাণ্ড, কিভাবে আমরা পুজো অর্চনা করব, কিভাবে আমরা কোন দেবতাকে কখন কি স্যাক্রিফাইস করব, তো এই জিনিসগুলো মন্ত্রের আকারে যে 4টি বেদ আছে সেখানে আছে। কিন্তু এই যে দর্শনটা, বেদের সব থেকে গুঢ় অর্থ হচ্ছে দর্শন, দর্শনটা জানা মানে সেই দর্শনটা কোথায় আছে? উপনিষদে আছে। তো এরকম করে 108টা উপনিষদ আছে। তার মধ্যে একটি উপনিষদ আছে, সেটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। এই বৃহদারণ্যক উপনিষদেই আমরা কিন্তু যাজ্ঞবল্ক্য এবং বিদুষী নারী গার্গীর মধ্যে তর্ক পাই। হুম, এই তর্কতে গার্গী খুব ভালো ফাইট করেছিল, কিন্তু আলটিমেটলি যাজ্ঞবল্ক্যই জিতেছিল। ওকে, এরপর দেখো কৌশিতকি ব্রাহ্মণ বা কৌশিতকি ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত? বেদে যেমন আমরা দেখছি বেদ ছাড়াও কি কি ছিল? ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। হ্যাঁ, তো এই ব্রাহ্মণ প্রতিটা বেদের সঙ্গে, বেদের উপরে, মানে বেদের উপরে কি কমেন্টারি বা ভাষ্য লেখা হতো, এটাকেই বলা হতো ব্রাহ্মণ। হ্যাঁ, কোন বেদের সঙ্গে যুক্ত? বেদের উপরে ওপর ভাষ্যকে ব্রাহ্মণ বলা হতো। কি হবে দেখো, এটা হবে ঋগ্বেদ। আমি আর যজুর্বেদ বা সামবেদের উপরে যে ব্রাহ্মণগুলো সেগুলো দিইনি, কারণ ওগুলো একটু ডিটেলস হয়ে যাবে। সেই কারণে প্রথম যে বেদটা আছে ঋগ্বেদ, তার উপরেই আমি দিয়েছি। এবং এখানে মনে রাখবে, এই কৌশিতে কি ব্রাহ্মণ ছাড়াও ঋগ্বেদের আরেকটা ব্রাহ্মণ আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আত্রেয়ী ব্রাহ্মণ। আত্রেয়ী, আত্রেয়ী এবং কৌশিতকি, এই দুটো ব্রাহ্মণ কিন্তু ঋগ্বেদের অংশ। আর শতপথ ব্রাহ্মণ, সেটা হচ্ছে যজুর্বেদের অংশ, শতপথ। বিদ্যাসাগর, বিদ্যাসাগর তোমার বোধহয় যে কি না বিধবা বিবাহ যখন শুরু করে, তো তার যে যুক্তি দিয়েছিল সেটাই শতপথ ব্রাহ্মণ থেকেই দিয়েছিল। ওকে, নেক্সট দেখো, এটা ইজি কোশ্চেন। গন্ধর্ব বেদ কিসের সঙ্গে যুক্ত? গন্ধর্ব বেদ কিসের সঙ্গে যুক্ত? 13টা দেখো, যুক্তি লাগাও তাহলে হয়ে যাবে। দেখো যুক্তি লাগাও। গন্ধর্ব বেদ, এখানে ধনুর্বিদ্যা হচ্ছে কি? ধনুর্বেদ, ধনুর্বেদের সঙ্গে যুক্ত ধনুর্বিদ্যা, ধনুর্বেদ। ওকে, স্থাপত্যকলা হচ্ছে শিল্পবেদ, শিল্পবেদ। আর চিকিৎসা হচ্ছে কি? আয়ুর্বেদ, আয়ুর্বেদ। এটা হচ্ছে চিকিৎসা। ওকে, তাহলে এটা কি হচ্ছে অ্যান্সার? এটা হচ্ছে ডি, গন্ধর্ব বেদ কিসের সঙ্গে যুক্ত? শিল্প ও সঙ্গীত। এই গন্ধর্ব বেদের উৎস কিন্তু কে? সামবেদ। সামবেদ থেকে গন্ধর্ব বেদ এসছে। মানে বেদ যেহেতু কতগুলো উপবেদে ভাগ ছিল, এই প্রতিটা উপবেদের মধ্যে যেমন ধনুর্বেদ, শিল্পবেদ, আয়ুর্বেদ, তেমনি ছিল গন্ধর্ব বেদ। এই গন্ধর্ব বেদ শিল্প ও মেনলি সঙ্গীতের সঙ্গে যুক্ত। 14টা দেখো, গৌতম বুদ্ধের প্রথম গুরুদেবের নাম কি? ইজি কোশ্চেন। গৌতম বুদ্ধের প্রথম গুরুদেব কে ছিলেন? গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেন,
তখন কি না নির্বাণ বা মোক্ষ লাভের জন্য বা জীবন সম্পদ জীবনের প্রকৃত সত্য কি তার বোঝার জন্য তিনি প্রথমে অনেকগুলো গুরুর কাছে যান, কিন্তু পরবর্তীকালে কোনো গুরুই তাকে স্যাটিসফাইড করতে পারেনি। তো সেই সময় কি তিনি নিজেই উদ্যোগ নেন এবং 39 দিন ধ্যানের পরে তিনি নির্বাণ লাভ করেন। তো এটা কি হবে? অনেকে ঠিক অ্যান্সার দিয়েছে। এটা হবে আলারা কালাম। এই আলারা কালামের কাছ থেকেই গৌতম বুদ্ধ কি না প্রথম মেডিটেশনের টেকনিক শিখেছিল। হুম? উদ্দাক রামপুত্র গৌতম বুদ্ধের দ্বিতীয় গুরু। এটা হচ্ছে দ্বিতীয় গুরু, মানে আলারা কালামের পরে। উপালি কে ছিল? উপালি ছিল বুদ্ধের শিষ্য। বুদ্ধের শিষ্য আনন্দ উপালি এরা ছিল বুদ্ধের শিষ্য। নেক্সট দেখো, পনেরোটা দেখো, কোন স্থানে বুদ্ধ তার শেষ জ্ঞান বা শেষ সারমন দিয়েছিলেন? কোন স্থানে শেষ দিয়েছিলেন? আচ্ছা, সবাই দেখো ভালো করে পড়ো। শেষ দিয়েছিলেন, কোশ্চেনটা পড়ো ভালো করে, তারপরে করবে উত্তরটা। শেষ, কোশ্চেনটা পড়ো, তারপরে তোমরা অ্যান্সারটা করবে। দেখো এ বলছে এটা তো প্রথম সারমন, ফার্স্ট সারমন সে সারনাথে দিয়েছিল। ঠিক আছে, বুদ্ধ গয়াতে কি না বুদ্ধ গয়াতে সে বৌদ্ধত্ব লাভ করে। হুম, তাহলে পড়ে রইল সি এবং ডি। তোমাদেরকে অপশন কিন্তু এলিমিনেট করতে হবে। এখানে সারনাথ দেখো শেষ বলেছি আমি, সারনাথ তো প্রথম, আর বুদ্ধ গয়াতে কি হয়েছিল না সে বৌদ্ধত্ব লাভ করেছিল। এখন বৈশালী আর পাটলিপুত্রের মধ্যে তার রয়েছে। ওকে, দেখো এখানে বৈশালী যে আছে, বৈশালী কোথায় না কুশীনগর, কুশীনগর বা পাবা এই বৈশালীতেই অবস্থিত। তাহলে শেষ সারমন দিয়েছিলেন তিনি কোথায়? বৈশালীতেই দিয়েছিলেন। তাহলে 15টা কি হবে? শেষ জ্ঞান তিনি দাঁড় করেছিলেন বৈশালীতে। এটা হবে প্রথম, প্রথম, প্রথম। আর বৌদ্ধগয়া কি হবে? বৌদ্ধত্ব লাভ করেছিলেন, বৌদ্ধত্ব। বুদ্ধগয়াতে বৌদ্ধত্ব লাভ করেছিলেন, যেটা কোথায় ছিল না মগধে ছিল। বর্তমানে সেটা কি না বিহার, বিহার রাজ্যে অবস্থিত। 16টা দেখো, 16টা খুব ইজি কোশ্চেন। কার সময়ে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়? কোন রাজার সময়? দেখো অশোকের সময় কোনটা হয়? তৃতীয়, তৃতীয় হয় অশোকের সময়। কোথায় হয়? পাটলিপুত্রতে, পাটলিপুত্র। আচ্ছা, কালা অশোকের সময় কোনটা কোনটা হয়? দ্বিতীয়। এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল বৈশালী। আর অজাতশত্রুর আমলে কোনটা হয়? এটা হলো প্রথম, যেটা হয় কোথা? রাজগৃহ। আর কনিষ্কের আমলে হয় চতুর্থ, এটা হয়েছিল কুন্দল বন, মানে কাশ্মীরে অবস্থিত একটা জায়গা, সেটার নাম কি? কুন্দল বন, যেটা কাশ্মীরে অবস্থিত। জে এন্ড কে, জম্মু এন্ড কাশ্মীর। ওকে, এই চতুর্থ বৌদ্ধ সংগীতেই বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভেঙে যায়, একটা হচ্ছে মহাযান, অন্যটা হচ্ছে হিনযান। ওকে, তো 16টা অ্যান্সার হবে ডি। সবাই ঠিক অ্যান্সার করেছো, ভেরি গুড। এরপর দেখো, নিম্নের বোধিসত্ত্বদের মধ্যে কাকে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়? দেখো বোধিসত্ত্ব কারা না বোধিসত্ত্ব সেই সব ব্যক্তি যাদের প্রচুর পরিমাণে কি হয় কম্পেশন আছে, মানে কি সহানুভূতি আছে। হুম,
মানুষের প্রতি যাদের প্রচুর পরিমাণে সহানুভূতি আছে এবং মানুষের উপকারের মাধ্যমেই যারা বুদ্ধত্ব লাভ করে তাদের বলা হয় বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্ব, এখানে বোধি লেখা আছে, বোধি হবে না, এটা বোধি হবে, ঠিক আছে, এটা হবে বোধিসত্ত্ব, ঠিক আছে, বা বোধিসত্ত্ব। তো বোধিসত্ত্বের কনসেপ্টটা বললাম যে যেসব ব্যক্তিরা অপরের উপকারের মাধ্যমে বুদ্ধত্ব লাভ করে বা নির্মাণ লাভ করে তাদের বলা হয় বোধিসত্ত্ব, ঠিক আছে, তাদের বলা হয় বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব, গেস করো সবাই, এটা একটু টাফ কোশ্চেন। দেখো এই যে বজ্রপানি, বজ্রপানি আর তোমার এদিকে মঞ্জুশ্রী, ঠিক আছে, বজ্রপানি আর মঞ্জুশ্রী, এই দুটো বোধিসত্ত্বকে আমরা কোথা পাই? আমরা যে অজন্তার গুহাচিত্র আছে সেখানে আমরা বুদ্ধের যে মূর্তিগুলো আছে, স্কাল্পচার গুলো আছে, তার পাশে কিন্তু তার পাশে পাশে এই বজ্রপানি এবং মঞ্জুশ্রীকে আমরা দেখতে পাই। ওকে, মানে অজন্তা গুহাতে এই বজ্রপানি, মঞ্জুশ্রী, তাছাড়াও কি অবলোকিতেশ্বর, এই সব বোধিসত্ত্বদের দেখা যায়। তাদের বিশেষ বিশেষ কিছু গুণ আছে, সেগুলো আমি পরে বলছি। তো অ্যান্সারটা দেখো, কাকে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়, ভবিষ্যতের বুদ্ধ বা ফিউচার বুদ্ধা বলা হয়, সেটা হবে মৈত্রেয়ী, ঠিক আছে, এটার অ্যান্সার হবে 17টা ডি, মৈত্রেয়ীকে বলা হয় ভবিষ্যতের বুদ্ধ। ওকে, তো বজ্রপাণি যে বোধিসত্ত্ব আছে সেটা হচ্ছে কি না, বুদ্ধের যে শক্তি আছে এই শক্তিকে দর্শায় কে? বজ্রপাণি। হুম মানে আমরা বলি না যে যেমন ধরো কোনো একটা কিছু সিম্বল আছে, যেমন পদ্মের সিম্বল আছে, পদ্মের সিম্বল মানে ভারতীয় পতাকাতে দেখো সাদা রং আছে, কমলা রং আছে, এই গেরুয়া রং আছে আর সবুজ রং আছে। তো তিনটে রঙের তিনটে বৈশিষ্ট্য আছে, তারা বিভিন্ন তিনটে জিনিস কি করে ম্যানিফেস্ট করে বা দর্শায়। তো তেমনি বজ্রপাণি কি বুদ্ধের শক্তিকে ম্যানিফেস্ট করে। হুম আর মঞ্জুশ্রী কি করে না বুদ্ধের জ্ঞানকে, বুদ্ধের জ্ঞানকে ম্যানিফেস্ট করে। ওকে, এই দুটো মনে রাখবে। আর অমিতাভ হচ্ছেন একজন তথাগত, 5জন তথাগতের উল্লেখ আমরা বৌদ্ধ ধর্মে পাই, তার মধ্যে একজন হচ্ছে অমিতাভ। এরপর দেখো 18টা, অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সঙ্গে যুক্ত? দেখো 18টা দেখো, 18টা কি কি করেছো? 18, হ্যাঁ, সঞ্জীব, ঠিক আছে, সঞ্জীব, সুমিতা, রুনু, সুমিত, সুমিতা, শুভ্রা, সৌভিক, সানু, রিনা, ঠিক আছে। দেখো অজন্তা গুহাচিত্র এটা কোথায় অবস্থিত? এটা কোন রাজ্যে অবস্থিত বলো তো একবার? অজন্তা গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত এটা? অজন্তা, অজন্তা, না না না, ভেবেচিন্তে বলো। অজন্তা, অজন্তা পাহাড়, অজন্তা গুহাচিত্র, একটু ভাবনা চিন্তা করো। এটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে, অজন্তা এবং ইলোরা এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এবং পশ্চিম ঘাট পর্বতমালা, এই পশ্চিম ঘাট পর্বতমালারই অংশ হচ্ছে এই অজন্তা গুহাচিত্র। তো অজন্তা যে গুহাচিত্র আছে এটা শুধুমাত্র বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত, ঠিক আছে, বৌদ্ধ বা জৈন নয়। তো আরেকটা গুহাচিত্র আছে যেটা তিনটে ধর্ম, বৌদ্ধ, জৈন এবং হিন্দু, এই তিনটে ধর্মের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে ইলোরা। অজন্তা এবং ইলোরা এই দুটো কাছাকাছি অবস্থিত, হুম কাছাকাছি অবস্থিত এবং একটাই রাজ্য মহারাষ্ট্রে অবস্থিত, কিন্তু তোমার এই দুটো গুহাচিত্র ভিন্ন ধর্মকে ডিপিক্ট করছে। এরপর দেখো বিভাজ্যবাদ
বিভাজ্যবাদ কোন ধর্মের সঙ্গে যুক্ত? ভেরি গুড সঞ্জীব। বিভাজ্যবাদ কোন ধর্মের সঙ্গে যুক্ত? দেখো এ ও বি এরকম অপশন থাকলে তোমরা সবসময় এ বি তোমরা চুজ করে নেবে, কিন্তু একটু ভেবে চিন্তে করবে, ঠিক আছে? হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম নয় বিভাজ্যবাদ। আচ্ছা এখানে আরেকটা দিয়ে দিচ্ছি, এ বি সি যদি দিয়ে দিই তাহলে ডিটা হবে না। হুম, এ বি অ্যান্ড সিও দিয়ে দিলাম না, এ বি অ্যান্ড সি, ঠিক আছে? তাহলে তো এবার হবে না, আর তাহলে ডিটা বাদ চলে গেল। পরে হলো জৈন এবং বৌদ্ধ। তো বিভাজ্যবাদ দেখো আমি যখন নোটটা দিয়েছি সেখানেও লেখা আছে বিভাজ্যবাদের কনসেপ্টটা। তো এটা অ্যান্সার হবে কি না, বৌদ্ধ ধর্ম। বিভাজ্যবাদ যুক্ত হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের সঙ্গে। বৌদ্ধ ধর্মের সঙ্গে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে শূন্যবাদ। ওকে, শূন্যবাদ, যেটা আমরা মাধ্যমিক সূত্র যেটা আছে, মাধ্যমিক সূত্র কে দিয়েছিল? মাধ্যমিক সূত্র নাগার্জুন। এই নাগার্জুনের মাধ্যমিক সূত্র থেকে আমরা শূন্যবাদের কনসেপ্ট পাই। আরেকটা আছে কি না, জৈন ধর্মের সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে অনেকান্তবাদ। ঠিক আছে, অনেকান্তবাদ। এই শূন্যবাদ প্রসঙ্গে বলে রাখি, একটা খুব ভালো মেডিটেশন টেকনিক আছে, মেডিটেশন বা ধ্যানের টেকনিক আছে, সেটা হচ্ছে বিপাসনা। অনেকে হয়তো নাম শুনে থাকবে, বিপাসনা টেকনিক, ঠিক আছে? এই বিপাসনা টেকনিকে কিন্তু আমরা বৌদ্ধ ধর্মে পাই, এবং এই বিপাসনা টেকনিকের মাস্টার হতে, মানে কেউ যদি ভালো করে অ্যাচিভ করতে চায়, তো সেটা বছরের পর বছর লেগে যায়। কারণ এক্ষেত্রে কি না, যখন তুমি মেডিটেশন করবে তোমার পুরো মাইন্ডকে তুমি শূন্য করে দেবে, মানে কোনো দেবতা কোনো ঈশ্বর কেউ কিছু থাকবে না, শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক থাকবে। তো এই জন্যই কি এই বিপাসনা টেকনিক অ্যাচিভ করা কিন্তু ততটা কিন্তু সহজ নয়। এটা কিন্তু এই বৌদ্ধ ধর্মের সঙ্গেই যুক্ত। এরপর দেখো তান্ত্রিক বৌদ্ধ, এখানে একটা বৌদ্ধ হবে আর একটা বৌদ্ধ কেটে দাও। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের কোন শাখাকে বলা হয়? মানে কোন শাখা তান্ত্রিক বৌদ্ধের সঙ্গে যুক্ত? আমরা বৌদ্ধ ধর্ম কি জানি, বৌদ্ধ বা জৈন যে কোনো ধর্মই জানি, তারা যাগ যজ্ঞ, তারপরে তোমার মূর্তি, এইসবের সঙ্গে তারা জড়িত নয়। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম মডিফাই হয়ে একটা তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ইয়ে হয়, শাখা গড়ে ওঠে, যেটা মেনলি তিব্বতে গড়ে ওঠে। ঠিক আছে, তিব্বতে গড়ে ওঠে। তো কেন গড়ে ওঠে না, আমরা জানি যে পুষ্যমিত্র শুঙ্গ যখন আসে, তিনি কি ছিলেন? স্টঞ্চ ফলোয়ার অফ ব্রাহ্মণিজম। ঠিক আছে, ব্রাহ্মণবাদের স্টঞ্চ ফলোয়ার ছিলেন। তো সেই সময় বৌদ্ধদের পারসিকিউশন হয় বা অনেক হত্যা হয়। তো সেই কারণেই বৌদ্ধরা তোমার তিব্বতে চলে যায়, এবং বৌদ্ধ এবং কি হিন্দু ধর্মের তন্ত্র সাধনকে মিলে একটা নতুন বৌদ্ধ ধর্মের উৎপন্ন হয়। সেটা কি ছিল? সেটা ছিল বজ্রযান। এই বজ্রযান বৌদ্ধ ধর্ম, যেই বজ্রযান বৌদ্ধ ধর্ম কি তোমার তন্ত্র মন্ত্রের উপর নির্ভর। এই বজ্রযানটা এসছে কোথা থেকে? সেটার উৎপত্তি হয়েছে মহাযান থেকে। তাহলে মহাযান থেকে এসছে বজ্রযান, এবং হিনযান থেকে এসছে থেরাবেদা। থেরাবেদা তোমার বুদ্ধিজম। দেখো বৌদ্ধ ধর্মের অনেক ভাগ আছে, আপাতত আমাদের এই কয়েকটা চারটে ভাগ কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে: হিনযান, মহাযান, বজ্রযান আর থেরাবেদা। যে কোনো বই, জেনারেল বই পড়বে, এই চারটে ভাগ তোমরা পেয়ে যাবে। তো আগেকার যে কোশ্চেন গুলো হতো সেগুলো হিনযান মহাযান থেকে দিত, কিন্তু বর্তমানে যে কোশ্চেন গুলো হচ্ছে সেখানে এই আর তোমার অন্য যে ভাগগুলো আছে সেগুলো থেকে কিন্তু এক দুটো করে কোশ্চেন মাঝে মাঝে চলে আসছে। এরপর দেখো 23তম জৈন তীর্থঙ্করের নাম কি? দেখো 23তম জৈন তীর্থঙ্কর। ভেরি গুড, ঠিক, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। 23তম হচ্ছে পার্শ্বদেব। ঠিক আছে, পার্শ্বদেব। তাহলে প্রথম হচ্ছে ঋষভদেব, এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, আর নেমিনাথ বোধহয় 21 বা 22, 21 আর 22 এরকম কিছু একটা হবে। আর মহাবীর হচ্ছে কত?
24তম, 24th। ওকে, মহাবীর। এরপর দেখো খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেন করতে খুব মজা লাগে। এই কারণেই, কারণ কি না, তুমি একটা অপশন যদি এলিমিনেট করতে পারো তাহলে কিন্তু সঠিক অ্যান্সারে তুমি পৌঁছে যাবে। 22 দেখো, 22 করার চেষ্টা করো সবাই। একটু ভাবনা চিন্তা করো, প্রথম অপশনটা খুব ভালো করে পড়ো, তাহলে তোমরা, এই প্রথম বলছি, সেটা হচ্ছে সেকেন্ড অপশনটা। সেকেন্ড অপশনটা খুব ভালো করে পড়ো, তাহলে তোমরা সঠিক অ্যান্সারে পৌঁছে যাবে। হুম, আমি কি বলছি, এই সমস্ত কোশ্চেনে তোমাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার টেকনিকটা তোমাকে অ্যাচিভ করতে হবে। দেখো, দুই ধর্মেরই যারা যারা অনেকে বি অ্যান্সার বলছো, বাট যারা যারা বি বলছো তারা একটু ভাবনা চিন্তা করে বলো। দেখো, দুই ধর্মের বেদের প্রতি আস্থা ছিল না, ঠিক আছে? তাহলে যারা বি বলছো, তার মানে তারা এককে বলছো এক সত্যি নয়। যখন তুমি বি বলছো তার মানে এক সত্যি নয়, তাহলে তোমার কি মনে হয় যে বেদের প্রতি তাদের আস্থা ছিল না? অবভিয়াসলি এটা তোমার একদম রাইট অপশন। তাদের কারোর কিন্তু বেদের প্রতি আস্থা ছিল না, এটা তাদের একটা মিল ছিল। মানে বৌদ্ধদেরও বেদের প্রতি আস্থা ছিল না, জৈনদেরও বেদের প্রতি আস্থা ছিল না। ওকে, তাহলে এটা তো তোমার রাইট অপশন। তাহলে তুমি যখন এই 2 আর 3 করছো, তার মানে এককে তুমি বলছো এক মিথ্যা, কিন্তু এক তো মিথ্যা নয়, তাহলে তোমার অ্যান্সার ভুল হয়ে গেল। এরপর দেখো, দুটি ধর্মই আত্মা সম্পর্কে একমত পোষণ করেছিল। এইখানেই তোমার ব্যাপারটা আছে। দেখো, দুটি ধর্ম আত্মা সম্পর্কে একমত পোষণ করেছিল না, তারা কিন্তু একমত মত পোষণ করেনি। যেমন বলি না, ভগবান বা আত্মার প্রতি যখন তোমার গৌতম বুদ্ধকে কোশ্চেন করা হতো, তখন তিনি কোশ্চেনটাকে ইগনোর করতেন বা উত্তর দিতেন না। মানে তারা কি আত্মা বা ভগবান সম্পর্কে তাদের কোনো সুনিশ্চিত মতামত ছিল না। কিন্তু অপরপক্ষে আমরা জৈন ধর্ম যখন পড়েছি, তখন কিন্তু তাদের পুরো ফিলোসফিটাই কিন্তু বেসড অন সোল, আত্মার উপরে। তার কারণেই কিন্তু দেখো, যে যারা জৈন হয় তারা কিন্তু চাষবাসও করে না, ঠিক আছে? তারা চাষবাসও করে না, তারা ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য দেখবে, যারা যারা মহারাষ্ট্র বা গুজরাটের আশেপাশে যারা জৈন কমিউনিটি আছে, তারা কিন্তু বেশিরভাগ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। তো এই কারণেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত যে আমরা চাষবাস করব না। চাষবাস করলে কি হবে, সেখানে ছোট ছোট কীট পতঙ্গ যা কিছু আছে তাদেরও মৃত্যু ঘটবে। কিন্তু যেহেতু সব জিনিসেই আত্মা আছে, তা আত্মাকে আমরা মারবো না। হুম, আত্মার প্রতি আমরা সহানুভূতিশীল হব, আত্মাকে মারবো না, এই ধরনের একটা মানে একটা কনসেপ্ট আছে। তো দুটি ধর্ম আত্মা সম্পর্কে একমত পোষণ করেছিলেন না, দুটি ধর্মই কিন্তু একমত পোষণ করেননি। তাহলে আমি যদি দুইটাকে এলিমিনেট করি, দেখো দুই কিসে কিসে আছে, ডি আছে, বি আছে, একে আছে, তাহলে দুই কেটে যাবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 and 3। এইভাবে কিন্তু তোমাকে এলিমিনেশন টেকনিকে পৌঁছে যেতে হবে। ওকে, আর লাস্ট অপশন যেটা, দুটি ধর্ম জাতপাত নির্বিশেষে সম আচরণ করতে, হ্যাঁ অবভিয়াসলি জাতপাত ধর্ম লিঙ্গ ভেদে সম আচরণ করত। ওকে, দুটি ধর্মই। দেখো এটা দেখো, জৈন ধর্মের একটি শাখা ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে যায়, শাখাটির নাম কি? দেখো, ইজি কোশ্চেন এটা। আমরা কি জানি না, ভদ্রবাহুর নেতৃত্বে এবং স্থূলবাহুর নেতৃত্বে দুটি শাখা দুভাগে ভাগ হয়ে যায়। কখন হয়ে যায়? যখন উত্তর ভারতে খরা দেখা দেয়। তো একটি শাখা তো উত্তর ভারতে রয়ে যায়, কিন্তু অপর একটি শাখা ভদ্রবাহু নেতৃত্বে দক্ষিণ ভারতে চলে আসে। এই ভদ্রবাহুর সঙ্গে আরেকজন বিখ্যাত রাজা এসেছিলেন, তার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কি এই ভদ্রবাবুর সঙ্গে এসেছিলেন। এটার অ্যান্সার অনেকে হ্যাঁ ঠিক দিয়েছো।
রোজিনা, শুভ্রা, জেসমিন, সুপর্ণা, দীপান্বিতা, অতীশ, সঞ্জীব, চন্দ্রিকা, অন্তরা, মৌটুসি, কাবেরী, সৌভিক, মেহরুন্নেসা, সানু, এরা সবাই তোমরা ঠিক উত্তর দিয়েছো। এটা হবে দিগম্বর। ভদ্রবাহুর নেতৃত্বে যে শাখাটি তৈরি হয় সেটি হচ্ছে দিগম্বর, আর স্থূলবাহুর নেতৃত্বে যে শাখাটি তৈরি হয় সেটা হয় কি বললাম, শ্বেতাম্বর। ঠিক আছে, 24টা দেখো, কোন সম্রাট নিম্নের কথাটি বলেছিলেন? কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের লাইফে এই কথাটি ফলো করা উচিত। নিজের ধর্মের প্রতি অতিরিক্ত ভক্তির কারণে যে নিজের ধর্মের সুনাম করে এবং অপর ধর্মের দুর্নাম করে, এটা ভেবে যে সে নিজের ধর্মকে মহিমান্বিত করছে, তাহলে সে প্রকৃতপক্ষে নিজের ধর্মকেই প্রচন্ডভাবে আঘাত করছে। এটা কে বলতে পারে? ঠিক, যারা যারা এ বলছো একদম ঠিক বলছো। কারণ আমরা কি জানি না, অশোক অশোক এক সময় কি ছিল, চণ্ডাশোক ছিল কলিঙ্গ যুদ্ধের আগে। পরবর্তীকালে কলিঙ্গ যুদ্ধের পরে সে ধর্মের প্রতি, বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এবং আকৃষ্ট হওয়ার পরে কি হয়, তার আচরণ সম্পূর্ণ তোমার কি হয়, রিভার্স হয়ে যায়, পুরোপুরি যা ছিল তার উল্টো হয়ে যায়, এবং সে কি না, ভেরি ঘোষের পরিবর্তে ধম্ম ঘোষ ঘোষণা করে। ভেরি ঘোষ মানে, যেখানে ভেরি বলতে যুদ্ধের দামামা বাজানো ভেরি, আর ধর্ম বলতে ধর্ম, তো ধম্ম ঘোষের ঘোষণা করে। তখন থেকে কিন্তু আহ অশোক তার যে শিলালিপি আছে সেই শিলালিপিগুলোতে ধর্মের সম্পর্কে অনেক ভালো ভালো কথা, যেগুলো মানুষের অবলম্বন করা উচিত, সেগুলো প্রচার করতে শুরু করে। তো এটা অ্যান্সার হবে খুব ইজি, সেটা হচ্ছে কি অশোক। এরপর দেখো, খুব ইজি কোশ্চেন, সবাই পারবে অ্যান্সার করতে এটা। ইন্ডিকা কার লেখা? ইন্ডিকা কার লেখা? একদম খুব ইজি কোশ্চেন। কিছু কোশ্চেন ইজিও দিয়েছি, কারণ একটা না যদি টাফ কোশ্চেন করো তাহলে ক্লাসটা বোরিং লাগবে, তাই কিছু ইজি কোশ্চেনও আমি কিন্তু মাঝে মাঝে দিয়েছি। দেখো, এটা অ্যান্সার করার চেষ্টা করো। সবাই অ্যান্সার করেছো, অনেকে খুব ভালো, 26 জন অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এই অ্যান্সারটা কিন্তু মোটামুটি যারা আছো 36 জন, 36 জনেরই দেওয়া উচিত। হুম, দেখো এটা খুব অ্যান্সার ইজি হবে। সেটা কি হবে? সেটা হচ্ছে, সবাই অ্যান্সার দিয়ে কি করেছো, হ্যাঁ একদম ঠিক করেছো, সবাই অ্যান্সার দিয়েছো। এটা হবে কি, মেগাস্থিনিস। মেগাস্থিনিস কটা ক্লাসে বা কাস্টেও বলতে পারো আমাদের সমাজকে ভাগ করেছিল, ভারতীয় সমাজকে? কে বলতে পারবে? মেগাস্থিনিস কটা ক্লাসে ভাগ করেছিল? কটা ক্লাসে আমাদের সোসাইটিকে ভাগ করেছিল? কে বলতে পারবে? মেগাস্থিনিস ভারতীয় সমাজকে 7টা ক্লাসে বা গোষ্ঠীতে ভাগ করেছিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো, পুরাণে মৌর্যদের কি বলা হয়েছে? পুরাণে মৌর্যদের কি বলা হয়েছে? অ্যান্সার করার চেষ্টা করো। না, এখানেই তোমরা মানে এই ধরনের কোশ্চেন থাকলে সবসময় যেটা তোমার মনে হবে যে এটা অ্যান্সার হতে পারে, সেটা না হতে পারে কিন্তু। ঠিক আছে, পুরাণে তাদের, হ্যাঁ, রুনু অ্যান্ড মেহরুন্নিসা, ঠিক বলেছো তোমরা।
এবং আর কি বলেছি, হ্যাঁ জাসমিনও ঠিক বলেছ। এটা হবে কি, এটা হবে শূদ্র। পুরাণে মৌর্যদের শূদ্র বলা হয়েছে। হুম। আর তোমার মুদ্রা রাক্ষসে, মুদ্রা রাক্ষসে তাদের কি বলা হয়েছে, তাদের বলা হয়েছে কুলহীন। এটা বলা হয়েছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস তাদের কুলহীন বলা হয়েছে। ওকে। এরপর দেখো, স্ট্রাবো কোন সম্রাটকে স্যান্ড্রোকোটাস বলে উল্লেখ করে? স্ট্রাবো, আচ্ছা এখানে কোশ্চেন কি বাদ গেল কোন কিছু? স্ট্রাবো, স্ট্রাবো, স্যান্ড্রোকোটাস। দেখো স্ট্রাবো, প্লিনি এরা কখন, এরা মৌর্যদের সময় এসেছিল। ঠিক আছে, এরা এসেছিল মৌর্যদের সময়ে। বোঝা গেল? এরা এসেছিল মৌর্যদের সময়ে, এবং এই ধরনের কথা মানে স্ট্রাবো যে নামটা আছে, দেখো গ্রিক, এটা গ্রিক লেখক। স্ট্রাবো হচ্ছে একজন গ্রিক লেখক, এবং গ্রিকরা কখন আসে, গ্রিকরা আসে কখন না মৌর্যদের সময় গ্রিকরা আসতে শুরু করে। স্ট্রাবো। ওকে। এটা হবে কি, এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কি, চন্দ্রগুপ্ত স্ট্রাবো স্যান্ড্রোকোটাস বলে উল্লেখ করে। ঠিক আছে। 28টা দেখো, শত্রু নিধনকারী উপাধি অমিত্রঘাত কে গ্রহণ করেছিলেন, মানে কাকে দেওয়া হয়েছিল? এটা অ্যাকচুয়ালি গ্রহণ করেননি, এটাও কিন্তু গ্রিকরাই বলেছিল। আহ গ্রিকরাই এই অমিত্রঘাত উপাধিটা তাদেরকে, তাকে দিয়েছিল। এটা কাকে দেওয়া হয়েছিল? শত্রু নিধনকারী, খুব ইজি এটা। শত্রু নিধনকারী, এটা বলা হতো কাকে না, এটা বলা হয়েছিল বিন্দুসার। বিন্দুসারকে এই শত্রু নিধনকারী উপাধি কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকোটাস বলা হতো, আর বিন্দুসারকে অমিত্রঘাত বা স্লেয়ার অফ দ্য এনিমি, মানে শত্রুদের নিধনকারী বলা হতো। এরপর দেখো একটা স্টেটমেন্ট আছে, নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে উৎখাত করে চন্দ্রগুপ্ত মৌর্য ও কৌটিল্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি গ্রন্থ লেখা হয়, সেটির নাম কি? দেখো খুব একটা কঠিন নয়, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি। হ্যাঁ, আগের ইয়েতে আমরা পেলাম, এই বইটার নাম বোধহয় আগেরটাতে পেলাম, কোথায় একটা পেলাম বেশ। হ্যাঁ, সেটা পেলাম, বললাম না আগেরটাতে। তো দেখো, হ্যাঁ এবার ঠিক বলেছে সবাই। এটা হবে কি, এটা হচ্ছে মুদ্রা রাক্ষস। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে আমরা পাই যে কিভাবে আহ চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য মিলে, হ্যাঁ দুজন মিলে নন্দ বংশের রাজা, শেষ রাজা ধননন্দকে উৎখাত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করে। ঠিক আছে। এরপর দেখো, অশোকের কোন প্রশস্তিতে বা শিলালিপিতে বলতে পারো, কোন প্রস্তর প্রশস্তিতে কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাওয়া যায়? 30-এরটা কোশ্চেনটা মোটামুটি সহজ কোশ্চেন, কারণ অশোক নিয়ে যখন আমরা পড়ি তখন কিন্তু এই জিনিসটা কিন্তু সব জায়গাতেই উল্লেখ থাকে।
দেখো এটাতে আমরা কি অশোকের যে ধম্ম আছে, ধর্ম নয় ধম্ম, হ্যাঁ, এই ধম্মের কথা পাই। রক এডিক্ট, মেজর রক এডিক্ট 11 এ পাই। 12 এ আমরা কি পাই? না পাই অন্য ধর্মের প্রতি উদারতার কথা পাই। অন্য ধর্মের প্রতি উদারতা। অশোক অনেকগুলো মেজর এবং মাইনর রক এডিক্ট, ঠিক আছে, এই রক এডিক্ট দেশের বিভিন্ন জায়গাতে খনন করেছিল। তো সেইগুলো থেকে আমরা কিন্তু মৌর্য যুগের এবং অশোক সম্বন্ধে, অশোকের যে নীতি ছিল সেই সম্বন্ধে আমরা জানতে পারি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি। এইটাতে আমরা কলিঙ্গ যুদ্ধের বর্ণনা পাই। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে সি। 14টাতে আমরা কি পাই? 14টাতে আমরা পাই যে যত যত রক এডিক্ট ছিল দেশের বিভিন্ন জায়গাতে, সেই কথাগুলো মানে কোথায় কোন রক এডিক্ট আছে সেই ইনফরমেশনটা এই 14তে ছিল। ওকে, এরপর দেখো কোন শিলালিপিতে সুদর্শন হ্রদের কথা পাওয়া যায়? দেখো কোন শিলালিপিতে? ভুল হয়ে গেল। ওকে ঠিক আছে, ভুল হোক, ভুল হলেই ভালো। এইখানে ভুল হোক, হুম, এক্সাম হলে তাহলে ভুলটা হবে না এখানে ভুল হলে। মানে একটা কথা মনে রাখবে, মক টেস্টে বা তোমার এই প্র্যাকটিসে যত বেশি তোমার ভুল হবে, তার মানে কি তত বেশি তুমি ধরো এটা যখন ভুল হলো তোমার, তুমি তখন ওই জায়গাটাতে আবার ঘুরে যেয়ে একবার পড়ার চেষ্টা করবে ওই পেজটা, ওই চ্যাপ্টারটা। তো তোমার কি হবে না, শুধুমাত্র ওই জায়গাটা পড়া হবে না, আরো জায়গা অন্য জায়গাগুলো পড়া হবে। ঠিক আছে, তাহলে তোমার অনেকটা গ্যাপ কিন্তু আস্তে আস্তে মরে যাবে। তাহলে ভুল কিন্তু এক্সামের আগে যত খুশি হোক, ক্ষতি নেই। আর আমার দৃঢ় বিশ্বাস, প্র্যাকটিস যদি করো দীর্ঘদিন, আস্তে আস্তে কিন্তু তোমার মকের নাম্বারও আস্তে আস্তে বাড়বে। প্রথমে হয়তো তোমার মকের নাম্বার 50-এ হয়তো 15 আসবে, তারপরে 50-এ 18 আসবে, ধীরে ধীরে যখন 1 মাস দেড় মাস যাবে তখন 50-এ তোমার 40, 42, 45, 48 পর্যন্ত আসবে। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে আমরা এই সুদর্শন লেকের কথা জানতে পারি। হ্যাঁ, আর এরান শিলালিপি থেকে আমরা প্রথম সতীর কথা জানতে পারি। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা, সতীদাহের কথা জানতে পারি। আর রুমিন্ডি, এই শিলালিপিটা কি না, এটা হচ্ছে তোমার অশোকের শিলালিপি। এবং এখান থেকে কি না, অশোক এই রুমিন্ডি জায়গা যেটা ছিল নেপালে ছিল, এখানে তোমার রুমিন্ডি বা লুম্বিনী, এই লুম্বিনীতে যেহেতু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল, তাহলে ওই জায়গাটাকে অশোক ট্যাক্স ফ্রি করেছিল। ঠিক আছে, লুম্বিনীর সঙ্গে যুক্ত, লুম্বিনীর সঙ্গে যুক্ত এই লুম্বিনী জায়গাটাকে অশোক ট্যাক্স ফ্রি করেছিল। এই ট্যাক্স ফ্রির কথা মানে কোন রকম কর নিত না, তার কথা আমরা রুমিন্ডি শিলালিপিতে পাই। এরপর দেখো 32, কার সময়ে বিখ্যাত চিকিৎসক চড়ক, চড়ক যার বইয়ের লেখা বইয়ের নাম কি চড়ক সংহিতা, এই চড়ক কার সময়ে ছিলেন? দেখো ইজি কোশ্চেন, অপশন এলিমিনেট করে বলতে পারবে। দেখো বিম্বিসার অনেকটাই আগের, হর্যঙ্গ বংশের, তো বিম্বিসার তো হবে না। ঠিক আছে, বিম্বিসার হবে না। 32-এরটা যারা যারা বি অ্যান্সার বলছো তারা তারা একদম ঠিক বলেছো। এই চড়ককে কি বলা হতো? চড়ককে বলা হতো ইন্ডিয়ান ফাদার অফ মেডিসিন। চড়ককে বলা হতো ইন্ডিয়ান ফাদার অফ মেডিসিন। ওকে, চড়ককে বলা হতো ইন্ডিয়ান ফাদার অফ মেডিসিন। এরপর দেখো শক সংবাদ বা সাকা এরা প্রবর্তন হয় কখন? এটা কে প্রবর্তন করেছিল? এটা কিন্তু কনিষ্ক, কনিষ্ক প্রবর্তন করে।
কনিষ্ক প্রবর্তন করে শকাব্দ, হ্যাঁ, শক সংবাদ বা শকাব্দ। কে প্রবর্তন করে? এই কখন প্রবর্তন হয়? দেখো 58 বিসিতে হয় বিক্রম সংবাদ। ওকে, বিক্রম সংবাদ বা সম্বত। আর 78 সিইতে হয়, মানে খ্রিস্টাব্দ 78 খ্রিস্টাব্দে হয় তোমার কি শক সংবাদ। ঠিক। এরপর দেখো পতঞ্জলি কার পুরোহিত ছিলেন? পতঞ্জলি কার পুরোহিত ছিলেন? পতঞ্জলি কার পুরোহিত ছিলেন? দেখো যারা যারা সি বলছো তারা একদম ঠিক বলেছো। পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ তার পুরোহিত, এবং পুষ্যমিত্র শুঙ্গকে তিনি একটি অশ্বমেধ যজ্ঞ করতেও সাহায্য করেছিলেন। পতঞ্জলি লেখা বইয়ের নাম কি ছিল? সেটার নাম ছিল মহাভাষ্য। মহাভাষ্য। হুম। এই মহাভাষ্য আবার ছিল কি না, পাণিনির লেখা বই অষ্টাধ্যায়ীর উপর কি ভাষ্য। তাহলে ভাষ্য কথাটা বুঝতে পারছি, ভাষ্য মানে হচ্ছে কমেন্টারি। তাহলে পাণিনির লেখা অষ্টাধ্যায়ী ছিল, অষ্টাধ্যায়ীর উপরে ভাষ্য হলো মহাভাষ্য। ওকে, এটা পাণিনির উপর, পাণিনির লেখা যে অষ্টাধ্যায়ী আছে সে অষ্টাধ্যায়ীর উপরে এই বইটা লেখা হয়েছিল। নেক্সট দেখো, খুব ইজি কোশ্চেন, নাসিক প্রশস্তি কে রচনা করেন, বা নাসিক প্রশস্তি কার রচনা? আচ্ছা, কার কথা লেখা আছে এবং কে রচনা করেন এই দুটো কিন্তু একটু আলাদা জিনিস, ঠিক আছে? নাসিক প্রশস্তি কার সম্পর্কে লেখা আছে, দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। নাসিক প্রশস্তি কার সম্পর্কে লেখা আছে এবং কে রচনা করে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দাও। অপশন গুলো এমনই রেখেছি যে একটু কনফিউজ হবে, ওই কারণে এরকম অপশন রাখা হয়েছে। যেমন দেখো, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। রবিকীর্তিকে রচনা করেন আইহোল প্রশস্তি। তাহলে আইহোল প্রশস্তির রচয়িতা হচ্ছেন রবিকীর্তি, কিন্তু কার সম্পর্কে লেখা বা কার জন্য লেখা সেটা হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। তেমনি এক্ষেত্রেও নাসিক প্রশস্তিতে গৌতমী পুত্র সাতকর্ণীর সম্পর্কে লেখা আছে, এবং সেই সম্পর্কে কে লেখেন? সেই সম্পর্কে লেখেন তারই মাতা কে, গৌতমী বালাশ্রী। এই গৌতমী বালাশ্রী কি লেখেন না, গৌতমী সাতকর্ণীর মারা যাওয়ার পরে এই প্রশস্তিটি রচনা করেন। ঠিক আছে। ছত্রিশের দেখো, এই কোশ্চেনটা আমি কি না, সঙ্গম বলে একটা যুগ আছে, সঙ্গম যুগের কথা। এই সঙ্গম মানে সাউথে কি হয়েছিল না, সাউথে অনেকটা সময় ধরে অনেক দেশ বিদেশ থেকে কবি এসে এক জায়গায় জড়ো হয়েছিল এবং তারা বিভিন্ন বইয়ের সংকলন করেছিল। তো ওই সময়কালটাকে বলা হয় সঙ্গম যুগ। তাহলে এই সঙ্গম কথার মানে হচ্ছে মিলনস্থল। ওকে, তো এই সঙ্গম যুগে অনেক বই লেখা হয়েছিল, তার মধ্যে একটা বই লেখা হয়েছিল যাকে কি বলা হয়, তামিলদের বাইবেল বলা হতো। তো এই বইটার নাম কি? ঠিক, বা খুব সুন্দর।
দু তিনজন ঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। আমি এক্সপেক্ট করিনি যে এটা অ্যান্সার হয়তো ঠিক দেবে, কারণ জায়গাটা পড়ানো হয়নি, কিন্তু অ্যান্সার তোমরা ঠিকই দিয়েছো। এটা হবে কি, অ্যান্সারটা হচ্ছে থিরুকুরাল। ওকে, থিরুকুরালকে বলা হয় তামিলদের বাইবেল। হুম, এটা লিখেছিল কে? লিখেছিল এটা তিরুভালুভার, তিরুভালুভার, তিরুভালুভারের লেখা থিরুকুরাল। হুম, আর শিলাপ্পাধিকারাম, মানিমেখলাই, তোলকাপিয়াম, এগুলো সব কিন্তু ওই সঙ্গম যুগেই লেখা। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? খুব ইজি কোশ্চেন, 37-এরটা। ভিনসেন্ট স্মিথ বোধহয় তাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছিলেন, সেটা কে? মাঝে মাঝে দু একটা সহজ কোশ্চেন আছে যেগুলি আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে। হুম, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, খুব ভালো অ্যান্সার হয়েছে এটা। এটা কোশ্চেনটাও ইজি ছিল। এটা হবে কি, এটা হবে সমুদ্রগুপ্ত, ভিনসেন্ট স্মিথ। হুম, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দেন। এরপর দেখো একটা তোমার কি বলবো, একটা কমেন্ট দেওয়া আছে বা একটা লাইন দেওয়া আছে কিছুটা, এটা অনুযায়ী তোমাকে অ্যান্সার খুঁজে বার করতে হবে। ইনি লিচ্ছবি দহিত্র নামে পরিচিত, খুব ভালো কবিতা লিখতে পারতেন, বীণা বাজাতে পারতেন, তাই তাকে কবিরাজও বলা হতো। অশোকের দ্বারা নির্মিত প্রয়াগ প্রশস্তি স্তম্ভে তার সভাকবি তার উত্তর এবং দক্ষিণ ভারতের বিজয়ের কথা লেখে। দেখো, এই রকম, সবাই ঠিক আছে, একদম ঠিক বলছো। দেখো, এরকম অনেকগুলো যখন স্টেটমেন্ট থাকবে, সেই ধরনের কোশ্চেন তোমরা ছেড়ো না, কারণ কোনো না কোনো ক্লু তোমরা পাবে। যেমন লিচ্ছবি দহিত্র অনেকে হয়তো নাও জানতে পারো, কিন্তু এটার সঙ্গে পরিচিত যে ভালো বীণা বাজাতে পারতেন এবং তাকে কবিরাজ বলা হতো, এটাও যদি কেউ না জানো, প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তিতে তার সভাকবি তার উত্তর এবং দক্ষিণ ভারত বিজয়ের কথা লেখে। তাই তার সভাকবি বলতে কে এখানে বোঝানো হচ্ছে? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে? সভাকবি হরিসেন। তাহলে হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তাহলে এখানে সমুদ্রগুপ্তের কথা বলা হচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা ছেড়ো না, কারণ কি, এক্ষেত্রে তোমার অপশন একটা না পারলেও অনেক তোমরা ক্লু পাবে যেখান থেকে তোমরা অ্যান্সারটা করতে পারবে। আরেকটা কথা, হ্যাঁ, বড় কোশ্চেন যাই থাকুক, বড় কোশ্চেন সবসময় করার চেষ্টা করবে, কারণ বড় কোশ্চেনে মনে রাখবে যে একবার পড়লেই কিন্তু তুমি অ্যান্সারটা সহজে খুঁজে পাবে। হুম, সেই জন্য, এবং বড় করা হয়েছে এখানে এই কারণেই যে তুমি ওইটাকে স্কিপ করো, কোশ্চেনটা দেখেই তুমি স্কিপ করে যাও, এই জন্য তাকে বড় করা হয়। কিন্তু ওই ধরনের কোশ্চেন তোমরা স্কিপ করো না। এরপর দেখো আরেকটা ওই ধরনের কথা, নিচে কার কথা বলা হয়েছে? ইনি কনিষ্কের পৃষ্ঠপোষকতা লাভ করেন, বৌদ্ধ ধর্মের উপরে অনেকগুলি গ্রন্থ লেখেন, যার মধ্যে একটি গ্রন্থকে বৌদ্ধদের রামায়ণ বলা হয়, চতুর্থ বৌদ্ধ সংগীতে ইনি উপসভাপতির পদ গ্রহণ করেন। একটা ক্লু আমি দিইনি, হাইড করেছি, ওই যে বৌদ্ধদের রামায়ণ বইটার নাম বললেই তোমরা কিন্তু অ্যান্সারটা ইজিলি, তোমরা অ্যান্সারটাতে রিচ করতে পারবে। হুম,
দেখো এই অ্যান্সারটা আমি ছেড়ে দিলাম। এই মানে এই যে ক্লুটা আছে, যে বৌদ্ধদের রামায়ণ বলা হয়, কিন্তু এই যে ক্লুটা আছে, চতুর্থ বৌদ্ধ সংগীতিতে ইনি উপসভাপতির পদ গ্রহণ করেন। তাহলে উপসভাপতির পদ গ্রহণ করেন, সভাপতি নয় কিন্তু। তাহলে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে, যেটা কনিষ্কের সময় হয়েছিল, সেখানে সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। তাহলে বসুমিত্র অ্যান্সার হবে না। ওকে, বসুমিত্র অ্যান্সার হবে না। নাম্বার 1 একটা অপশন গেল। এরপর আরেকটা আমি দিই, এই যে বৌদ্ধদের রামায়ণ, এটাকে বলা হতো কি? এটাই হলো বুদ্ধ চরিত। এইবার আশা করি সবাই অ্যান্সারটা করতে পারবে। তাহলে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা যে, সেখানেই এখানে তারই কথা বলা হয়েছে। ওকে, ঠিক। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, আর এই ধরনের কোশ্চেন কিন্তু ধীরে ধীরে আসবে। হ্যাঁ, তো এখানে কি হয়, এখানে শুধুমাত্র তুমি যে ফ্যাক্ট, তুমি যে যতটুকু পড়েছো সেটাই নয়, তোমার যে অ্যানালিটিক্যাল ক্ষমতা, হুম, যে কমেন্টটা পড়ে তুমি অ্যানালিসিস করতে পারছো, একটু ডেপথে ঢুকতে পারছো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা মানে যদি অ্যানালিটিক্যাল পাওয়ার থাকে যে কারোর, তাহলে সে কিন্তু ইজিলি কোশ্চেনে করতে পারবে। এটা হবে অ্যান্সার কি? বুদ্ধ ঘোষ। ওকে, এরপর দেখো, কে প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া পর্যন্ত সিল্ক রুটে প্রভাব বিস্তার করে? অ্যান্সারটা করার চেষ্টা করো সবাই। দেখো, দেখো অনেকে হয়তো বলছো সি, বাট কুজুল কদফিসিস বা উইমা কদফিসিস এরা কিন্তু ভারতবর্ষে বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করতে পারেনি। স্যার হুম, আর সিল্ক রুটের কথা যখন আমি বলছি, হ্যাঁ, স্যার তখন কিন্তু এটা কি কুষাণ যুগের কথাই আমি বলছি। কুষাণ যুগের সময় সিল্ক রুট গড়ে ওঠে, যেটা চীন তৈরি করেছিল, এবং চীন থেকে মধ্য এশিয়া মানে ওই কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, এই জায়গাগুলোতে এটা তোমার বিস্তৃত। কোনটা মিউট আছে? আচ্ছা, কেউ শুনতে পাচ্ছ নাকি? স্যার স্যার হ্যাঁ, বলো। বলছি 39টা সি হবে, ডি করেছেন। আচ্ছা, ওটা ঠিক আছে, হ্যাঁ ভুল হয়েছে, ওটা এটা ভুল আছে। এটা হবে বুদ্ধচরিত লেখা অশ্বঘোষ। ঠিক আছে, সরি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওটা বুদ্ধ ঘোষের দাগ পড়ে গেছে। ঠিক, ওকে। এরপর দেখো, কে প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া, এটা আমি বললাম যে যে সিল্ক রুট, আমি বললাম কুজুল কদফিসিস বা ওইমা কদফিসিস সেরকম ভাবে কি হয় না, তোমার ভারতবর্ষে প্রভাব বিস্তার করতে পারেনি। তাহলে পরে রইল কি? কনিষ্ক। তাহলে এটা অ্যান্সার হবে কনিষ্ক। চীন থেকে মধ্য এশিয়া পর্যন্ত সিল্ক রুট, যেটা বর্তমানে চীন কি করছে, যেটা আবার গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু ভারত কিছুটা বাধার সৃষ্টি করছে, কারণ সিল্ক রুটটা বর্তমানে যে জায়গাটা কাশ্মীর, সেই কাশ্মীর হয়ে কিন্তু পেরোতো। হ্যাঁ, তো সেই কারণে তোমার সিল্ক রুটটা কিন্তু চীনের জন্য বর্তমানে বিশেষ একটা কি বলবো ডিপ্লোম্যাটিক জায়গা হয়ে উঠেছে। এরপর দেখো, গুপ্ত যুগে বৃষ্টি ছিল এক ধরনের, আমরা গুপ্ত যুগে বিভিন্ন ধরনের করের নাম পাই, তো এই বৃষ্টিটাও এক ধরনের কর ছিল। তাহলে কোন ধরনের কর এই বৃষ্টিটা?
ভাগ, ভোগ, বালি, হ্যাঁ, উপরিকর, এই অনেকগুলো করের আমরা নাম পাই। তার মধ্যে বৃষ্টি এক ধরনের কর ছিল, যেটা একটা নিয়মিত কর ছিল না, কিন্তু অনেক ক্ষেত্রে এই করটা চাপানো হতো। দেখো এটা কি হবে। এটা কিন্তু আমার যে নোটটা আছে সেখানে কিন্তু আছে এই বৃষ্টিটা। এই বৃষ্টিটা হচ্ছে এক ধরনের, সি কে করেছো? হুম, এক দুজন করেছো, তিনজন, তিন চারজন করেছো, তো এটা অ্যান্সার কি হবে? এক ধরনের শ্রম কর বা ফোর্সড লেবার। হ্যাঁ, রাজার বাড়িতে যেয়ে বা রাজার জমিতে কাজ করতে হতো, এই ধরনের করও কিন্তু ছিল। আর কি কি ছিল না, ভাগ বলে একটা কর ছিল। ভাগটা কি না, যা কিছু তৈরি হবে তার 1/6 অংশ। ঠিক আছে, ভাগ হচ্ছে আহ, তোমার বস্তুর উপর 1/6 অংশ। ওকে, ভাগ ছাড়া একটা ট্যাক্স ছিল কি, তোমার বালি। হুম, তো এই বালি ট্যাক্সটা এক ধরনের অপ্রেসিভ ট্যাক্স ছিল। অপ্রেসিভ মানে চাপ দিয়ে এই ট্যাক্সটা নেওয়া হতো। হুম, প্রথমে এটা কম্পালসারি ছিল না, পরবর্তীকালে এটা কম্পালসারি হয়ে যায়। হুম, একটা অ্যাডিশনাল ট্যাক্স বলতে পারো, অ্যাডিশনাল ট্যাক্স। ট্যাক্স, হ্যাঁ, যেটা বলছিলাম, এই ট্যাক্স গুলোর নাম ভাগ, ভোগ, বালি, উপরিকর, বৃষ্টি, এই ট্যাক্স গুলোর নাম শুধু তোমরা মনে রাখবে। ট্যাক্সের স্পেসিফিক কিছু না দিলেও বা বালি বা ভাগ কি জিনিসটাকে দিতে পারে, তখন ইজিলি তোমরা অ্যান্সারটা করতে পারবে এগুলো হচ্ছে এক ধরনের কর। এরপর দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? 42টা দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়। দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় কাদের আমলে হয় প্রতিষ্ঠা? এটা হয় গুপ্ত যুগে। গুপ্ত যুগে প্রতিষ্ঠা হয়। তাহলে গুপ্ত যুগের দুজন রাজার নাম এখানে আছে, একটা হচ্ছে প্রথম কুমার গুপ্ত, একটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আমরা দেখি কোন সেরকম বিশ্ববিদ্যালয়। জেসমিন, কিছু প্রবলেম হলো? আচ্ছা বেশ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এক্সাম আছে, তুমি লেফট হতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এক্সাম থাকলে কারো কোনো প্রবলেম থাকলে সে লেফট হতে পারো। ওকে, থার্ড সেম, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেফট হও। আর তোমার আর বেশিক্ষণ ক্লাসটা হবে না যদিও, আর কয়েকটা কোশ্চেন আছে, 15-20টা মতো কোশ্চেন আছে, খুব তাড়াতাড়ি করাবো। ঠিক আছে, ওকে, হ্যাঁ, 42-এর ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে প্রথম কুমারগুপ্ত। ঠিক আছে, ধর্মপালের আমলে বোধহয় বিক্রমশিলা হয়, আর গোপালের সময় ওদান্তপুরী, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তাহলে ধর্মপাল এবং গোপাল এদের সময় কিন্তু তোমার দুটো মহাবিহার বা বিশ্ববিদ্যালয় তৈরি হয়। নেক্সট দেখো, বরাহমিহিরের লেখা একটি গ্রন্থের নাম। বরাহমিহিরের লেখা একটি গ্রন্থের নাম। ঠিক অ্যান্সার দিয়েছে সবাই। সূর্য সিদ্ধান্ত হলো আর্যভট্টের লেখা, এবং বৃহৎ সংহিতা হলো বরাহমিহিরের লেখা। তাহলে অ্যান্সার হবে বি। আর নবনিত্যকম, এটা হচ্ছে কি একটা মেডিসিনের উপরে লেখা বই। মেডিসিন। এবং লঘু ভাস্কর্য, এই বইটাও কিন্তু তোমার কি বরাহমিহিরেরই লেখা। ওকে, আচ্ছা, কে শিলাদিত্য নামে পরিচিত ছিল? 44-এটা দেখো, শিলাদিত্য উপাধি কে নিয়েছিল? হর্ষবর্ধন, দ্বিতীয় পুলকেশী, কনিষ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা কনিষ্ক এই ধরনের উপাধি নেয়নি। পরে রইল দ্বিতীয় পুলকেশী,
কিংবা হর্ষবর্ধন। তো এটার অ্যান্সার হবে কি? এটা হবে হর্ষবর্ধন। ওকে, চলো নেক্সট দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করে? আইহোল প্রশস্তি একটু ভেবেচিন্তে অ্যান্সার করো। হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সভাকবি, আগেই আলোচনা হয়েছে, এবং তিনি রচনা করেছিলেন কি? তিনি করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। ওকে, আর রবি কীর্তি কে ছিলেন? তিনি ছিলেন চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি, এবং তিনিই কিন্তু আইহোল প্রশস্তি রচনা করেন। এই আইহোল প্রশস্তি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে লেখা আছে। ওকে, এরপর দেখো, কাদের আমলে বিরূপাক্ষ মন্দির নির্মাণ হয়? বিরূপাক্ষ মন্দির কাদের আমলে নির্মাণ হয়? দেখো, আগের যেটা অ্যান্সার করলাম আইহোল প্রশস্তি, মানে দ্বিতীয় পুলকেশী যে বংশের রাজা ছিল সেই বংশের আমলেই কিন্তু এই বিরূপাক্ষ মন্দির স্থাপনা হয়। তাহলে দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিল? চালুক্য বংশের। তাই চালুক্যদের সময় কিন্তু বিরূপাক্ষ মন্দির রচনা হয়। ওকে, এবং এই বিরূপাক্ষ মন্দির দ্রাবিড় দ্রাবিড় স্টাইলে, দ্রাবিড় স্টাইলে নির্মিত হয়েছে। যেমন আমরা মন্দির নির্মাণের ক্ষেত্রে উত্তর ভারতে কি পাই? নগর, উত্তর ভারতে কি পাই? নগর নির্মাণ শৈলী। এই নগর নির্মাণ শৈলীর এটা হচ্ছে একটা মন্দির নির্মাণের শৈলী, এবং এটা আমরা উত্তর ভারতে পাই। আর দক্ষিণ ভারতে পাই সেটা হচ্ছে দ্রাবিড়। দ্রাবিড় পাই দক্ষিণ ভারতে। আর কতগুলো কোশ্চেন আছে, আর বেশি নেই, তাড়াতাড়ি করিয়ে দেবো। মানে তোমার ওই কতগুলো থাকবে, আর 14টা মতো আছে, খুব তাড়াতাড়ি করাবো, খুবই তাড়াতাড়ি। ওকে, এখন বিকেল হয়ে গেল, তোমাদের 5টা বেজে গেল, আশা করি কেউ হয়তো কারো পড়তে মন বসবে না। ক্লাসটা পুরোপুরি করে নাও, মুখ হাত ধোবে, একটু রেস্ট করবে, চাটা খাবে, দিয়ে মোটামুটি 6টা থেকে রাত 10টা 11টা 12টা যতক্ষণ পরে পড়বে। রাত জাগতে বলবো না, কারণ এক্সাম আছে, যেহেতু রাত জাগা ঠিক নয়, সকালে উঠে আবার পড়ার চেষ্টা করবে। হ্যাঁ, বিএড নিয়ে টেনশন নিও না, যারা যারা আর কি প্রাইভেট কলেজে পড়ো তাদের কোনো অসুবিধা নেই, তারা মোটামুটি যেটুকু পড়েছো লিখে আসবে, নাম্বার ঠিক পেয়ে যাবে। এরপর দেখো, কোন রাজ্যে প্রতিহার বংশ গড়ে ওঠে? আমরা একটা যুদ্ধ পাই কনৌজকে কেন্দ্র করে, ত্রিশক্তির যুদ্ধ, যেটা পাল প্রতিহার এবং পাল বংশ, রাষ্ট্রকূট বংশ এবং গুর্জর প্রতিহার, এই 3টে বংশের মধ্যে হয়েছিল। তো এর মধ্যে যে প্রতিহার বংশ ছিল এটা কোথায় ছিল? আচ্ছা, একটা দিচ্ছি, দেখো, যেখানে তোমার রণথম্বর ন্যাশনাল পার্ক আছে, রণথম্বর ন্যাশনাল পার্ক আছে, সেই রাজ্যেই রয়েছে। এবার রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় আছে দেখো, রণথম্বর ন্যাশনাল পার্ক যে রাজ্যে আছে, রণথম্বর বলো বা সরিস্কা বলো, এই ন্যাশনাল পার্ক গুলো যেখানে আছে সেখানে কিন্তু এই তোমার প্রতিহার বংশ গড়ে উঠেছিল। তা রণথম্বর কোথায় আছে? রণথম্বর আছে রাজস্থানে। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে সি, 47 হবে সি, রাজস্থানে ছিল প্রতিহার বংশ। এরপর 48 দেখো, জয়দেব কোন গ্রন্থ রচনা করে? খুব ইজি কোশ্চেন একদম। জয়দেব সবাই পারবে আশা করি।
জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি এবং তিনি গীত গোবিন্দ রচনা করেন। এরপর দেখো অলবিরুনি কার সঙ্গে ভারতে আসে? অলবিরুনি কার সঙ্গে ভারতে আসে? মোটামুটি 1024 থেকে 30-এর মধ্যে অলবিরুনি ভারতে আসে এবং সেই সময় তিনি কি করেন, আমাদের যে সোমনাথ মন্দির আছে গুজরাটে, সেই সোমনাথ মন্দির ভ্রমণ করেন। তো এটা অ্যান্সার কি হবে? সোমনাথ মন্দিরের কথা যেমন বললাম, সোমনাথ মন্দির ধ্বংস করেছিল মাহমুদ অফ গজনি, ঠিক আছে? তো গজনির সঙ্গেই কিন্তু তোমার অলবিরুনি আসে। এরপর দেখো কোন সুলতানকে দাসের দাস বলা হতো? কোন সুলতানকে দাসের দাস বলা হতো? কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘরির দাস এবং কুতুবউদ্দিন আইবকের পরে রাজা কে হয়? কুতুবউদ্দিন আইবক ছিল মোহাম্মদ ঘরির দাস এবং কুতুবউদ্দিনের পর রাজা হয় ইলতুৎমিশ, ঠিক আছে? তাহলে দাসের দাস বলা হতো ইলতুৎমিশকে। ওকে, নেক্সট দেখো খুব ইজি কোশ্চেন, ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করে? ভেরি গুড সঞ্জীব, ঠিক আছে। ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করে? ঠিক বলেছো, এটা হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা ব্যবস্থাটা কি আশা করি সবাই জানো, আর আমি বাড়াচ্ছি না, কারণ অনেকে হয়তো পরীক্ষা আছে বলছো, তারা ক্লাস করতে চাইছে, তো আর কয়েকটা কোশ্চেন আছে দেখে নাও। বারিদ নামের গুপ্তচর কে উদ্ভাবন করেছিলেন? বারিদ, এবং একজন অফিসারকে নিয়োগ করেছিলেন, তার নাম ছিল বারিদ ই মুমালিক। বারিদ ই মুমালিক, ঠিক বলেছো সুপর্ণা, সুপর্ণা সঞ্জীব ঠিক বলেছো, এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। বারিদ নামে গুপ্তচর উদ্ভাবন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এরপর দেখো কে প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করে? দেখো খলজিদের সময় দাক্ষিণাত্য প্রথম আক্রমণ হয়, তো কে আক্রমণ করেছিলেন প্রথম? হ্যাঁ এটা হচ্ছে, না এটা হচ্ছে, হ্যাঁ সঞ্জীব ঠিক বলেছে, এটা হচ্ছে জালালউদ্দিন খলজি। কারণ জালালউদ্দিন খলজির পরে বসে, এবং যে আক্রমণটা জালালউদ্দিন খলজি শুরু করেছিল সেটা আরো বাড়িয়েছিল কে? আলাউদ্দিন খলজি, কিন্তু প্রথম করে জালালউদ্দিন খলজি। এরপর দেখো আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য আক্রমণের সেনাপতি কে ছিলেন? সেনাপতি কে ছিলেন? হ্যাঁ ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে মালিক কাফুর। মালিক কাফুর ছিলেন এই তোমার আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যের সেনাপতি। আর উলুগ খাঁ ছিলেন যে রাজস্থান গুজরাট এই অঞ্চলগুলো যখন আক্রমণ করেছিল, উলুগ খাঁ ছিলেন তার সেনাপতি। এরপর দেখো দিওয়ানি কোহি নামের কৃষি দপ্তর কে তৈরি করেন? দিওয়ানি কোহি, আমরা জানি যে দোয়াব অঞ্চলের ট্যাক্স বৃদ্ধির সময় কি হয়, ট্যাক্স বৃদ্ধি করার কারণে সেখানকার কি হয় না, কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। তাহলে ওই কৃষি ব্যবস্থাকে আবার ঠিকঠাক করার জন্য এই দিওয়ানি কোহি নামের একটি কৃষি দপ্তর তৈরি করা হয়। তো এটি কে করেন? দিওয়ানি কোহি, দেখো যে ট্যাক্স বাড়িয়েছিল, হ্যাঁ, যাকে ইতিহাস পাগলা রাজা বলেও জানে, যে দোয়াব অঞ্চলে ট্যাক্স বাড়িয়েছিল, এবং কোন সময় বাড়িয়েছিল না, যখন তোমার সেখানে দুর্ভিক্ষ দেখা যায়, তো সেই সময় বাড়ানোর কারণে কি হয় না, সেখানকার কৃষি ব্যবস্থা অনেক ভেঙে পড়ে, এবং পরবর্তীকালে সেই কৃষি ব্যবস্থাকে জাগরিত করার জন্য দিওয়ানি কোহি নামের একটা কৃষি দপ্তর তৈরি করা হয়। এটা কে করেন? মোহাম্মদ বিন তুগলক। এরপর দেখো আমির খসরুর তুগলকনামা কার ওপরে লেখা?
আমির খসরুর তুগলকনামা কার ওপরে লেখা? কোন সুলতানের ওপরে লেখা? সবগুলো তুগলক আছে, দুটো অপশন এখানে দেখো, গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন, ঠিক আছে। তাহলে গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন যখন দুটোতেই আছে তাহলে এই দুটোর মধ্যেই কিন্তু অ্যান্সার হবে। তাহলে গিয়াসউদ্দিন বলবন্ত হবে না, কারণ তিনি তুগলক বংশের ছিলেন না। তো কে হবে অ্যান্সার? অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের উপর লেখা তুগলক নামা। এরপর দেখো, কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিলেন? কৃষ্ণদেব রায় কার সমসাময়িক ছিলেন? কৃষ্ণদেব রায়ের সময়কালটা হলো 1509 থেকে 1529। তাহলে এই সময় কে সিংহাসনে ছিলেন? 29। কি হবে তাহলে অ্যান্সার? হ্যাঁ, এটা হবে বাবর। ওকে। এরপর দেখো, আকবর কত সালে ফতেপুর সিক্রি নির্মাণ করে? দেখো, দেখো 1575-এ ইবাদত খানা বোধ হয় খানা, 1580-তে 10 সালা, ওকে। আর 1571-এ হবে ফতেপুর সিক্রি, ঠিক আছে। এটা হবে অপশন বি। এরপর দেখো, কবুলিয়ত ও পাট্টা কে উদ্ভাবন করেন? জমি সংক্রান্ত ব্যবস্থা, কবুলিয়ত ও পাট্টা, এটা কে করেন? হ্যাঁ, সবাই অ্যান্সার ঠিক দিয়েছো, এটা হচ্ছে শেরশাহ, ঠিক আছে। সারেরটা দেখো, স্যার থমাস রো কোন সম্রাটের দরবারে আসে? ঠিক, একদম ঠিক করেছো, এটা হচ্ছে জাহাঙ্গীর। এই দুটোই শেষ কোশ্চেন, আর নেই কোশ্চেন, তারপর শেষ। ব্রিটিশরা কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি নির্মাণ করে? কোথায় করে? ঠিক বলেছো, এটা হচ্ছে সুরাট। কত সালে করে? 1513, সরি 1613 হবে, এটা হবে 1613। এবং দক্ষিণ ভারতে প্রথম ফ্যাক্টরি করে, সেটা হচ্ছে মুসলিপত্তনম। দক্ষিণ ভারতে প্রথম। এরপর দেখো, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়, সেটি কত সালে হয়? একদম ঠিক বলেছো যারা এ বলছো, এটা হচ্ছে 1792, ঠিক আছে। ওকে, আমরা 62টা কোশ্চেন করলাম, আর আমাদের আজকে কোশ্চেন নেই।